দেশে দিন দিন বাড়ছে ধর্ষণ, খুন ও নারী শিশু নির্যাতনের মতো ভয়াবহ অপরাধ। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়লেও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীদের অনেকেই বছরের পর বছর আইনের ফাঁক গলে থেকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সচেতন মহল মনে করছে, সরকার আন্তরিকভাবে উদ্যোগ নিলে স্বল্প সময়ের মধ্যেই এসব জঘন্য অপরাধের বিচার নিশ্চিত করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, অপরাধ সংগঠনের পর দ্রুত তদন্ত, নিরপেক্ষ সাক্ষ্য গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন হলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে। কিন্তু বাস্তবে দেখা যায়, একটি মামলার রায় হতে বছরের পর বছর লেগে যায়। এর আপিল, পুনরায় শুনানি ও নানা আইনি জটিলতার কারণে বিচার কার্যক্রম আরও দীর্ঘ হয়। ফলে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের আশায় অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়ে। অনেকের অভিযোগ, কিছু ক্ষেত্রে প্রভাবশালী মহল ও আইনি কৌশলের কারণে বিচার বিলম্বিত হয়। এতে অপরাধীরা শাস্তি নিয়ে ভয় হারিয়ে ফেলে। বিশেষ করে ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার না হওয়ায় সমাজে নেতিবাচক প্রভাব পড়েছে। এরকম কয়েকজন আলোচিত ভুক্তভোগীদের নিয়ে আমাদের এবারের আয়োজন। সাম্প্রতিক দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে ক্ষোভ, প্রতিবাদ অব্যাহত রয়েছে। যদিও বাংলাদেশে ধর্ষণের পর হত্যার অনেক ঘটনা অতীতেও আলোচনায় এসেছে। এমন অনেক ঘটনার বিচার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও অনেকগুলো দীর্ঘদিন ধরে বিচারাধীন। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীদের বিচারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মতো গুরুত্বপূর্ণ এবং কার্যকর আইন থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার নানা জটিলতা ভুক্তভোগীদের দীর্ঘসূত্রিতায় ফেলছে। অপরাধ করেও বিচারের আওতায় না আসার উদাহরণ অপরাধীকে এসব কাজ করতে আরও উৎসাহ যোগাচ্ছে বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। আইন ও সালিসি কেন্দ্রের সাম্প্রতিক তথ্য বলছে, 2026 সালে জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত মাত্র 4 মাসে কমপক্ষে 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার শিকার হয়েছে কমপক্ষে 17 শিশু। বিচারের ক্ষেত্রে দীর্ঘ সময়ক্ষেপণ অপরাধের সংখ্যা বাড়িয়ে তুলছে বলেই মনে করছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজ। আইনের প্রক্রিয়াগত জটিলতা এবং বিচার বিভাগের কাঠামোগত দুর্বলতার বিষয়গুলোও বিচারের দীর্ঘসূত্রিতার জন্য দায়ী বলে মনে করছেন এই আইনজীবী। শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী গেছেন। এখন এই মামলা হয়তো ভালো অগ্রগতি হবে, কিন্তু 1 মাস পর, 2 মাস পর এটিও তালিকায় পিছিয়ে যাবে বলেছেন তিনি। অতীতেও এরকম বেশ কিছু ধর্ষণ ও হত্যার ঘটনা বাংলাদেশে আলোড়ন তৈরি করেছিল। সেসব ঘটনার বিচার কার্যক্রম এখন কোন পর্যায়ে রয়েছে? 1995 সালের আগস্টে দিনাজপুরে ঘটে যাওয়া ইয়াসমিন আক্তার হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে অন্যতম বেদনাদায়ক ঘটনা, যা পরবর্তীতে দেশ জুড়ে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে এক ব্যাপক গণ আন্দোলনে রূপ নিয়েছিল। ওই বছরের 23 আগস্ট রাতে ইয়াসমিন আক্তার নামে 16 বছর বয়সী এক কিশোরী ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়ি ফিরছিলেন। পথে দিনাজপুরে 10 মাইল মোড়ে তিনি দিনাজপুরগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। এই সময় টহলরত পুলিশের একটি ভ্যান সেখানে উপস্থিত হয়। নিরাপত্তার আশায় ইয়াসমিন কিছুটা অনিচ্ছা সত্ত্বেও পুলিশের ওই ভ্যানে ওঠেন। কিন্তু পরদিন সকালে গোবিন্দপুর এলাকায় ইয়াসমিনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই সংবাদ ছড়িয়ে পড়লে দিনাজপুর শহর বিক্ষোভে ফেটে পড়ে। বিচারের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে এবং সরকারি বিভিন্ন দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শহরে কারফিউ জারি করে মোতায়েন করা হয় বিজিবি। বিক্ষোভ সামাল দিতে টানা 38 ঘন্টা কারফিউ বলবৎ থাকে। জনরোষ কমাতে তৎকালীন জেলা পুলিশ সুপারকে বদলি করা হয় এবং
দিনাজপুর থেকে ১০৫ জন পুলিশ সদস্যকে একযোগে অন্য জেলায় সরিয়ে নেওয়া হয়। প্রবল আন্দোলনের মুখে নমনীয় হতে বাধ্য হয় প্রশাসন। ঘটনার ৫ দিন পর পুনরায় ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট করার জন্য কবর থেকে ইয়াসমিনের মৃতদেহ তোলা হয়। তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা দায়ের করা হয় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে। দীর্ঘ আইনি লড়াই শেষে ঘটনার ৯ বছর পর ২০০৪ সালে ইয়াসমিন ধর্ষণ ও হত্যা মামলার দায়ের করা অভিযুক্ত ৩ পুলিশ সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সাজনীন তাসনিম রহমান হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত একটি ঘটনা, যার বিচারিক প্রক্রিয়া শেষ করে সাজা কার্যকর হতে সময় লেগেছিল ১৮ বছরের বেশি। ১৯৯৮ সালের ২৩শে এপ্রিল গুলশানের নিজ বাড়িতে খুন হন ট্রান্সকম গ্রুপের তৎকালীন চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে সাজনীন তাসনিম রহমান। ঘটনার পরদিন সাজনীনের বাবা লতিফুর রহমান গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। মিজ সাজনীনকে ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার দায়ে ২০০৩ সালে ৬ আসামিকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। পরে ২০০৬ সালে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে ৫ জনকে মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। ২০১৬ সালে চূড়ান্ত রায়ে আরও ৪ আসামিকে খালাস দেয় আপিল বিভাগ। কেবল গৃহকর্মী শহীদুল ইসলাম ওরফে শহীদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চে এই চূড়ান্ত রায়টি প্রদান করেছিলেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০১৭ সালের নভেম্বরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে শহীদুল ইসলাম শহীদের ফাঁসি কার্যকর করা হয়। দীর্ঘ ১০ বছরেও সুরা হয়নি কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার। ২০১৬ সালের ২০শে মার্চ মিজ তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাসের ভেতর থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর থানা পুলিশ ও ডিবি তদন্ত করলেও পরে এই মামলার দায়িত্ব পায় সিআইডি। কুমিল্লার সেনানিবাসের মধ্যে যে জায়গায় তনুর মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে ঘুরে সেই সময় সিআইডি তদন্ত দলের কর্মকর্তা নাজমুল করিম খান সাংবাদিকদের জানিয়েছিলেন, এখন পর্যন্ত তদন্তে তাদের মনে হচ্ছে তনুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। মিস্টার খান জানান, তাদের ধারণা তনুর মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল সেখানে তাকে হত্যা করা হয়নি, অন্য জায়গায় হত্যা করে মৃতদেহ সেখানে ফেলে যাওয়া হয়। সে সময় সিআইডি জানায়, ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে, তবে চিকিৎসকরা ২ বার ময়নাতদন্ত করার পরেও মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি। এর দীর্ঘ সময় পর এই মামলার দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই। প্রায় স্থবির হয়ে পড়া এই মামলাটি সম্প্রতি আলোচনায় এসেছে আবারও। গত ২১শে এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে মামলার অন্যতম আসামি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে আটক করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই। ৫২ বছর বয়সী এই ব্যক্তি ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় কুমিল্লা সেনানিবাসের দায়িত্বরত ছিলেন। পিবিআই কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছে যে গ্রেফতার হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এটি মামলার রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সন্দেহভাজন অন্যান্য ব্যক্তিদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন মিস্টার ইসলাম। এদিকে তনু হত্যার বিচারের আশায় এখনও অপেক্ষার কথা বলেছেন তার পরিবারের সদস্যরা। মিজ তনুর বাবা মোহাম্মদ ইয়ার হোসেন বলেন, আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, আমার মেয়েটারে মাইরা ফেললেও বিচার পাইলাম না এত বছরেও, এখন নতুন করে তারা একজনকে ধরেছে, দেখি কি হয়। দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে জাকিয়া সুলতানা রূপা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাটি।
2017 সালের 25শে আগস্ট বগুড়ায় চাকরির পরীক্ষা শেষে ছোয়া পরিবহন বাসে করে কর্মস্থল ময়মনসিংহের দিকে ফিরছিলেন জাকিয়া সুলতানা রূপা। পথিমধ্যে বাসের চালক, সহকারী ও সুপারভাইজার মিলে তাকে চলন্ত বাসে ধর্ষণ ও হত্যা করে টাঙ্গাইলের মধুপুর এলাকায় ফেলে রেখে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করলেও পরিচয় শনাক্ত করতে না পেরে বেওয়ারিশ হিসেবে দাফন করে। ঘটনার 3 দিন পর 28শে আগস্ট রূপার ভাই ছবি দেখে বোনের মৃতদেহ শনাক্ত করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর সারা দেশে প্রতিবাদ হয়েছিল। ওই সময় ছোয়া পরিবহনের চালক হাবিবুর রহমান সহ সংশ্লিষ্টদের গ্রেফতার করে পুলিশ। 2018 সালে 12 ফেব্রুয়ারি টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ওই মামলার রায় ঘোষণা করেন। রায়ে 4 জনকে মৃত্যুদণ্ড এবং সুপারভাইজার সফর আলীকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছালে দীর্ঘ শুনানি শেষে 7 বছর আগে সেই মামলার উপর আপিল নিষ্পত্তি করে হাইকোর্ট। এই মামলায় 3 আসামির সাজা কমিয়ে রায় দেয় হাইকোর্ট, যাদের মধ্যে 2 জন যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 জন 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়, আর কারাবন্দী অবস্থায় মৃত্যু হয় 1 জনের। 2025 সালে মার্চ মাসে মাগুরার শ্রীপুর উপজেলায় জারিয়া গ্রামে নির্যাতনের শিকার হন 8 বছরের শিশু আসিয়া। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শিশুটি মাগুরা শহরের তার বোনের শ্বশুর বাড়িতে গিয়ে এই ঘটনার শিকার হন। 6 মার্চ বেলা 11টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় মাগুরা 250 শয্যা হাসপাতালে নিয়ে আসেন এক নারী। হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে শিশুটির গলায় দাগ ও শরীরের বেশ কিছু জায়গায় আঁচড় দেখতে পান। চিকিৎসকদের উদ্ধৃতি করে পুলিশ জানায়, শিশুটির যৌনাঙ্গে রক্তক্ষরণ হচ্ছিল। গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকায় আনার পর চিকিৎসকরা জানান যে তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। 7 মার্চ রাত থেকে শিশুটিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। পরে 13 মার্চ ঢাকার সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনা সারা দেশে ব্যাপক আলোচনা ও মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছিল। গত বছরের 17 মে এই ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। কিন্তু এই রায়ের পর বছর পেরোলেও এখনও বিচারিক প্রক্রিয়ায় আটকে রয়েছে অপরাধীর শাস্তি। মামলাটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানান আইনজীবী মনিরুল ইসলাম মুকুল। তিনি বলেছেন, আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয়েছিল। পরে ডেথ রেফারেন্সের জন্য মামলার নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়, কিন্তু আসামির পক্ষে হাইকোর্টে আপিল হওয়ায় সেই শুনানি অপেক্ষায় রয়েছে। মিস্টার মুকুল বলেছেন, হাইকোর্টে যাওয়ার পর পেন্ডিং অ্যান্ড প্রসেসের একটা বিষয় আছে, তবে বিচারিক আদালত যে রায় দিয়েছে সেটি হাইকোর্টেও বহাল থাকবে আশা করি। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় চলতি বছরের 1 মার্চ হত্যার চেষ্টায় শিকার হয় 7 বছর বয়সী শিশু জান্নাতুল নাইমা ইরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ধর্ষণের চেষ্টার পর শিশুটিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্ত বাবু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম পুলিশ জানায়, শিশুটিকে চকলেট বা বেড়ানোর কথা বলে জঙ্গলে নিয়ে গিয়েছিল প্রতিবেশী এক ব্যক্তি। সেখানেই শিশুটিকে ধর্ষণ চেষ্টার পরে গলা কেটে দিয়ে জঙ্গলে রেখে গিয়েছিল ওই ব্যক্তি। ঘটনার পরেই শিশুটির রক্তাক্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এই নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা ও ক্ষোভের জন্ম দেয়। প্রধান অভিযুক্ত গ্রেফতারের পরেও 3 মাস হতে চললেও এখনও এই মামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। এই ঘটনার বিচারিক প্রক্রিয়া এখনও শুরু হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সারোয়ার হোসেন লাভলু। তিনি বলেছেন, 15 জুন এই মামলার চার্জশিট দাখিল করার কথা রয়েছে।
চার্জশিট দাখিল হলেই বিচার কাজ শুরু হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলার বিষয়ে আন্তরিক। তদন্ত কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। চার্জশিট তৈরির কাজ প্রায় শেষ। নির্ধারিত সময়ের আগেই চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ, বললেন মিস্টার লাভলু। তিনি বলেন, চার্জশিট অনুযায়ী এই মামলা কোন আইনে হবে সেটি নির্ধারিত হবে। এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কিছু সেটিও পরবর্তীতে বোঝা যাবে। এদিকে শিশু জান্নাতুল নাইমা ইরা হত্যা মামলায় আগামী 30শে মের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে ডিএনএ রিপোর্টও পাওয়া গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম। সুশাসন চাইলে জনমত ও আবেগ দিয়ে আদালতকে প্রভাবিত করা যাবে না। সুবিচার পাওয়ার সুযোগ তৈরি করতে হবে। বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি, তদন্ত সংস্থার জবাবদিহিতা নিশ্চিত এবং অপ্রয়োজনীয় বিলম্ব কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও বলছেন, একটি সভ্য রাষ্ট্রে ধর্ষণ ও খুনের মতো অপরাধের বিচার দীর্ঘ সময় ঝুলে থাকা উচিত নয়। অপরাধী যত শক্তিশালী হোক, দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলেই আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে। সচেতন নাগরিকদের ভাষ্য, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে দ্রুত বিচার ও রায় কার্যকর করার বিকল্প নেই। ভুক্তভোগীর চরিত্র হনন করা যাবে না। ভুক্তভোগীর পরিবার ও সাক্ষীর সুরক্ষা নিশ্চিত করতে হবে, কারণ অপরাধীদের প্রতি কোনো ধরনের শিথিলতা ভবিষ্যতে সমাজকে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।